চিত্রার কারসাজি ধরে ফেলল কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি আর কথা দুজন মিলে নাচ গান করতে থাকে, যা দেখার পরেই খুব খুশি হয়ে গেছে কর্তা দাদু। কর্তা দাদু বুঝতে পারে কথার জন্যই অগ্নিকে এতটা সচ্ছলভাবে এখানে দেখা যাচ্ছে। একটু একটু করে অগ্নি যে নিজেও পরিবর্তিত হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছে না। আর এই পরিবর্তনটা দেখে তো খুব খুশি হয় শশীভূষণ। আর অন্যদিকে কথা জুনি যেহেতু নাচ করছিল, নাচ করতে করতে আক্কির কাছে পৌঁছে যায় জুনি। তারপরেই জুনি সরেও এসেছিল, কিন্তু সেটা দেখে নিয়েছিল চিত্রা। চিত্রা জুনিকে সাইড করে নিয়ে যায় আর বলে, তোমাকে বলেছিলাম তো অঙ্কিতের কাছাকাছি তুমি ঘেঁষবে না। আর কতবার তোমাকে এক কথা বলতে হবে। শোনো, এরপরে কিন্তু আমি তোমার এই অন্যায় বরদাস্ত করব না। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এরপরে জুনি বলে, আমি তো কিছু করিনি মেজমা। মেজমা তখন বলে, তুমি কি করেছো আর কি করনি সেটা আমি নিজের চোখেই এখানে দাঁড়িয়ে দেখেছি জুনি, তাই আমাকে ফার্দার মিথ্যে কথা বলার চেষ্টাও করবে না। তখনই কথা জুনি আর মেজমার কথাটা শুনে নিয়েছিল, বুঝতে পারে মেজমা জুনিকে ধমকাচ্ছে। এর মধ্যেই জুনি ঘরে চলে যায়। তখনই কথা আর ঋতু চলে গেছে। জুনিকে গিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ রে মেজমা তোর সাথে কি কথা বলছিল? জুনি তখন বলে, কি আর বলবে, তেমন কিছুই না, এমনি নর্মাল ব্যাপারেই কথা হচ্ছিল। কথা তখন বলে, তুই আমাকে মিথ্যে কেন বলছিস জুনি? সত্যি করে বল তোদের মধ্যে কি কথা হচ্ছিল। তুই এইরকম ভাবে চুপ করে যেতে পারিস না। জুনি বলে, কথা ছাড় না এসব কিছু, আমি এখানে থাকতেই চাই না জানিস তো, আমি এখান থেকে চলে যেতে চাই, আমার একদমই ভালো লাগছে না। তখনই কথা বলে, এই জুনি তোর জন্য আমি একটা দারুণ জিনিস পেয়েছি, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই দেখ, এখানে লেখা রয়েছে তুই যদি ইতিহাস নিয়ে কিছু গবেষণামূলক তথ্য লিখে ওদেরকে পাঠাতে পারিস আর তোর লেখা যদি একদম সেরা হয় তাহলে তুই 1,00,000 টাকা পাবি, স্কলারশিপ পাবি। আর এটা দেখে জুনি তো খুবই খুশি হয়। ঋতু তখন বলে, তোর মতন বোন যেন সবাই পায় রে কথা, কি সুন্দর মেজমার কথাটা ওর মাথা থেকে বার করে দিলি। এরপরে জুনি বলে, কথা আমি পারবো লিখতে? কথা বলে, কেন, আমি আছি তো, আমি তোকে সাহায্য করব। তুই এত ভাবছিস কেন বলতো? একদমই ভাবনা চিন্তা করিস না। তখনই জুনি ভাবে কথা যদি হেল্প করে তাহলে সত্যি কিছু করা সম্ভব। ঋতু বলে, এই রে এবার তুই জুনিকে হেল্প করবি নাকি? না মানে আমি তো জানতাম তুই গাছেদের ইতিহাস লিখিস, তুই এবার মানুষদেরও ইতিহাস লিখবি? আর এটা শোনার পর কথাও রীতিমতো হেসে ফেলে। ঋতু তখন বলে, জুনি তুই কিন্তু তাহলে রেডি হয়ে যা, তুই কিন্তু এই লেখাটা লিখবি। আর বলা তো যায় না স্কলারশিপটা তুই পেতে পারিস। তখনই জুনি বলে, হ্যাঁ রে কথা, স্কলারশিপটা যদি আমি পাই তাহলে আমার অনেক হেল্প হবে, আমার অনেক ভালোও হবে। তখন কথা বলে, সেই জন্যই তো যখনই এটা খবরের কাগজে দেখলাম তোর জন্য নিয়ে এসেছি। এদিকে অগ্নি কথা বলতে থাকে টি লাউঞ্জের ব্যাপারে। আর যখনই কথা শেষ করে ফোনে কথা শেষ করে আসছিল তখনই কথার সাথে ধাক্কা লাগে। কথা তখন বলে, দেখলেন আপনি সবসময় আমাকে ধাক্কাটা মারছেন। তখনই অগ্নি বলে, তাই না, নিজে ধাক্কা মেরে এখন আমাকে বলা হচ্ছে। তখনই ছোটকা এসে বলে, তোদের তো ধাক্কা লগ্নে জন্ম, কি হবে বলতো, এত ধাক্কি লাগলে হয়? অগ্নি তখন বলে, ছোটকা তুই আবার শুরু করেছিস, বল, তুই পারিসও বটে, তোকে না কিছু বলার নেই, সব কিছু বলার ঊর্ধ্বে হয়ে গেছিস তুই। আর তখনই ছোটকা বলে, দেখ আমি সত্যি কথা বলতে গেলে আমি খারাপ হয়ে যাই তাই না, কিন্তু আমি তো কোনো মিথ্যে বলিনি। এর মধ্যেই চিত্রা নিজের আংটিটা খুলতে পারছে না। আর ওই আংটিটাই যে কথা দেখে নিয়েছিল সেটাও এখনো বুঝতে পারেনি কথা, কারণ বারবার ওই আংটিটা ঢেকে রাখার চেষ্টা করেছিল চিত্রা। এরপর সাইডে এসে আবারও খোলার চেষ্টা করে, কিন্তু তাতে তো কোনো লাভই হয় না। তার মধ্যেই ফোন করেছে প্রান্তিক ফোন করে বলে, কি ব্যাপার, আপনি তো আমাকে কিছু বললেন না, কি ব্যাপার বলুন তো, এবার কি আপনি পাথরগুলো ঝেপে দেওয়ার প্ল্যান করছেন নাকি? আপনাকে তো আমার খুব একটা ভরসার বিশ্বাস হচ্ছে না। আপনার জন্য আমি এত বড় একটা রিস্ক নিয়ে কাজ করলাম আর আপনি শেষ পর্যন্ত আমাকে ঠকানোর ব্যবস্থা করেছেন চিত্রা গুহ। এখন চিত্রা তখন বলে, আরে প্রান্তিক তুমি শান্ত হও, তুমি আমার কথাটা শোনো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তখনই প্রান্তিক বলে, ভুল? আমার কোনো ভুল হচ্ছে না, ভুল আপনি করছেন। আপনি বারবার করে এটা প্রমাণ করার চেষ্টা করেন যে আপনি আমাদের সাথে কাজ করছেন, আমাদের টিমের লোক, কিন্তু আপনি গুহবাড়ির হয়েই করে যাচ্ছেন। এটা কিন্তু আপনি ঠিক করছেন না। চিত্রা তখন বলে, কে বলেছে আমি গুহবাড়ির জন্য করে যাচ্ছি? আমি গুহবাড়ির জন্য কখনোই কিছু করিনি আর করতে চাইও না, সবসময় গুহবাড়ির এগেনস্টে। সমস্যাটা হয়েছে কথা ঠিক বুঝে গেছে বাঁশির মধ্যে কিছু একটা ছিল, বাঁশির মধ্যে যে পাথর ছিল সেটা বুঝে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে পাথরগুলো। এখন আমি কি করব তুমি নিজেই আমাকে বলো। প্রান্তিক তখন বলে, কথা রেখে দিয়েছে নাকি আপনি রেখে দিয়েছেন পুরো ভাগটা নিজে নেবে বলে? আমি কিন্তু আপনাকে বিশ্বাস করি না বিন্দুমাত্র। তখন চিত্রা গুহ বলে,
বিশ্বাস না করলে আমার কিছু করবার নেই, যেটা সত্যি আমি সেটাই বলেছি। সেটা যদি এতটা পরিমাণে তোমার অবিশ্বাস বলে মনে হয় তাহলে আমার কিছু করবার থাকে না। এরপরে প্রান্তিক বলে, আপনাকে আমি পরে দেখে নেব বলেই ফোনটা কেটে দেয়। চিত্রা তখন মনে মনে ভাবে, আজ বিপদে পড়েছি বলে প্রান্তিক আমাকে এইভাবে কথা শোনালো। চিত্রা গুহকে কথা শোনাচ্ছে, এর ফল তো আমি বের করবই। আর তার মধ্যেই মান্ডবী পৌঁছে গেছে প্রান্তিকের কাছে আর বলে, সত্যি কথা, আন্টিকে দিয়ে না কোনো কাজ হবে না। আন্টি শুধুমাত্র মুখেই বড় বড় কথা বলে, কিন্তু কাজে কর্মে একেবারে অষ্টরম্ভা। আমার তো আন্টিকে এই জন্যই সহ্য হয় না। প্রান্তিক তখন বলে, চিত্রা গুহকে তো আমি পরে দেখে নেব, কিন্তু কথার সর্বনাশ করতে হবে। আপনিও তো চান কথার সর্বনাশ করতে ম্যাডাম ম্যান্ডি? ম্যান্ডি তখন বলে, অবশ্যই চাই। আমি তো কথাকে জব্দ করতে পারছিলামই না। অনেক চেষ্টা করে যাচ্ছি যাতে জব্দটা করতে পারি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না সেটা। আর এখন তো এভিও কথার সাথেই রয়েছে। এভি, তারপরে কায়দা কানুন সবাই এখন কথার সাথে রয়েছে, তাই একা একা কিছু করা যাচ্ছে না। প্রান্তিক তখন বলে, আমি আছি তো, আমি আর আপনি দুজন মিলে কাজ সেরে দেব। আপনি শুধু আমার ওপর একটু ভরসা রাখুন। মান্ডবী তখন বলে, আন্টির ওপরে ভরসা রেখেছিলাম, কিন্তু কিছুই হলো না। এখন যদি আপনার উপরে ভরসা রাখি তাহলে খুব একটা মন্দ হবে বলে আমার তো মনে হচ্ছে না। দেখা যাক কি করতে পারি, তবে চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। হাল ছাড়লে চলবে না, কি তাই তো? প্রান্তিক তখন বলে, একদমই তাই। এর মধ্যে রান্নাঘরে এদিকে পিসিমণি আর অন্যদিকে নূপুর দুজন মিলে সবজি কাটতে শুরু করে দেয়। নূপুর তখন বলে, কথা আমাদেরকে গাজর আর বিনস কাটতে দিয়েছে, কোথায় গেল কে জানে। এর মধ্যে চলে আসে চিত্রা আর বলে, নূপুর, লেখা, তোমরা রাতের খাবার বানাচ্ছ? তোমাদের মেজদার জন্য একটু হালকা ফালকা কিছু বানিয়ে দিও তো। নূপুর তখন বলে, কেন গো, মেজদার কি শরীর খারাপ? তার মধ্যেই চলে এসেছে কথা। আর তখন চিত্রা বলে, হ্যাঁ, ওর পেটের অবস্থা খুব একটা ভালো নেই, তাই বলছিল হালকা কিছু খাবে। এর মধ্যে কথা এসে শুরু করে দিচ্ছে রান্না। নূপুর তখন বলে, এই কথা, তুমি কোথায় গিয়েছিলে গো? কথা তখন বলে, কাকিয়া, আমি কিছু গন্ধরাজ লেবুর পাতা তুলে ভালো করে ধুয়ে রোদে শুকোচ্ছিলাম। আজ এই পাতা দিয়েই মুরগি রান্না করব, সেজন্যই বললাম আর কি। আর তখন নূপুর বলে, সত্যি তোমার এই ইউনিক ইউনিক রান্নাগুলো যা লাগে না খেতে, অসাধারণ সুন্দর লাগে। তার মধ্যেই চিত্রা ভাবে, এই কথাকে নিয়ে বাড়াবাড়ি করা এদের আর কোনোদিনও যাবে না। তার মধ্যেই চিত্রাও কিছু না কিছু কাজ করতে থাকে। চিত্রার আঙ্গুলের দিকে তাকাচ্ছে কথা আর দেখে যে আংটিটা পরা ছিল সেটা খুলে ফেলেছে চিত্রা, আর সেই আঙ্গুলেই একটা ব্যান্ডেজ পরা রয়েছে। তখনই কথা ভাবে, এ কি, আংটিটা কোথায় গেল? আংটিটা যে আঙ্গুলে পড়েছিল সেই আঙ্গুলে তো একটা ব্যান্ডেজ রয়েছে দেখছি। এরপর কথা জিজ্ঞেস করে, আচ্ছা মেজমা, তোমার আঙ্গুলে আর একটা অন্য আংটি ছিল না, আর ব্যান্ডেজই বা পড়েছো কেন? চিত্রা মনে মনে ভাবে, ব্যাস ব্যাস, বুঝে গেল। খুব ভালো মতন জানি কথা ভীষণ চালাক, কথার কাছ থেকে চালাকি করা এত সহজ না। চিত্রার কারসাজি বুঝতে পেরে গেছে কথা।